পড়াশোনার একটা সুষ্ঠু পরিবেশ ধরে রাখা, পাশাপাশি সে যেন একজন বিশ্বমানের চিকিৎসক হয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারে, যেহেতু একটি মেডিকেল কলেজ। তা আমার প্রথম দিন থেকে আমার উদ্দেশ্য ছিল যে কোনোভাবে আমার একটি ছাত্র যেন তার একটি কর্মঘণ্টাও যেন নষ্ট না হয়। সর্বগ্রাসী রাজনীতির যে থাবা গত 15 বছরে চলেছে বা 16 বছরে চলেছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা ছাত্র পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেনি, সেই ছাত্রটাকে পাস করিয়ে দিতে বাধ্য করা হয়েছে আমাদের অনেক শিক্ষককে, যারা জানতো যে এই ছাত্রটা পাস করার মতো না। কোন দলের কোন রঙের সেটা না দেখে কোন শিক্ষক আমার ছাত্রের জন্য সবচেয়ে ভালো হবে, কোন শিক্ষক তার আপন মেধায় এখানে এসছে, তার পিছনে কোনো বড় ভাইয়ের কোনো ফোন নেই, তার কোনো নেতার ধমকানি নেই, আমি অবশ্যই তাকে বিবেচনা করব। তবে পাশাপাশি আমি এটাও বিবেচনা রাখতে হয় আমাকে সবসময় যে 5ই আগস্টের আগে তার অবস্থান কী ছিল, এটা আমি মাথায় রাখি। কারণ যার ভিতরে সেই সময়ের অমানবিকতা রয়ে গেছে, তারা যদি যোগ্য হয়, তাকে কখনো কখনো আমাদেরকে মনে করিয়ে দিতে হয় যে তোমার যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। আমি রংপুর মেডিকেল কলেজের ছাত্র। আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, মানে জেলা কিশোরগঞ্জ। এটা 1985-তে আমরা এই মেডিকেল কলেজে 14তম ব্যাচ হিসাবে রংপুর মেডিকেল কলেজে জয়েন করি, এবং সেই মোতাবেক মানে 85-86 শিক্ষাবর্ষের আমাদের প্রথম এবং দ্বিতীয় বর্ষ। আর আমরা এখান থেকে MBBS পাস করি 1991 সালে, যদিও সেশনটা ছিল 1990, মানে আমাদের কিছুটা সেশন জট ছিল, সেই হিসাবে 1990-এর মে ব্যাচ, কিন্তু আমাদের পাস করি আমরা 91-তে পাস করি। 92-তে আমাদের ইন্টার্নশিপ শেষ হয়। আমি একজন অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট হিসাবে আমি 13তম BCS-এ অংশ নিই, এবং আলহামদুলিল্লাহ যে আমি মানে আমার রেজাল্ট বের হওয়ার আগেই আসলে আমি প্রিলিমিনারি পাস করে যাই, এবং পরবর্তীতে ওই পরীক্ষাতেই আমি রিটেন এবং ভাইভা ক্রস করে মানে 13 BCS-এর সদস্য হিসাবে বাংলাদেশ হেলথ সার্ভিসে সহকারী সার্জন হিসেবে যোগ দিই। আমার প্রথম পোস্টিং ছিল দিনাজপুরের নবাবগঞ্জ নামে একটা থানায়, উপজেলা হেলথ কমপ্লেক্সে সহকারী সার্জন হিসাবে সেখানে ছিলাম। ওখান থেকে তারপরে 6 মাসের মাথায় আমার বাড়ি যেহেতু ঢাকা ডিভিশনে, বেশ একটু চেষ্টা করে আমি ঢোকার চেষ্টা করি ঢাকা ডিভিশনে। ওখানে মাদারীপুর সদর হাসপাতালে আমার পোস্টিং হয়, ওখানে ছিলাম 6 মাস। তারপরে ওখান থেকে আমার বাড়ি যেখানে কিশোরগঞ্জের নিকলি উপজেলা, হাওর অধ্যুষিত একটা এলাকা, হাওর এলাকা নিকলিতে আবার পোস্টিং হয়। ওখান থেকে আবার 1 বছর চেষ্টা করে কাছাকাছি একটা, ওটাও আর একটা হাওরের এলাকা, তার আইলে ওখানে আমার পোস্টিং হয়। তার থেকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে আমি আসতে পেরেছিলাম 1999 সালে। কিন্তু তারপরই আবার সেন্টার ফর মেডিকেল এডুকেশনে একটা এক্সামিনেশনে অংশগ্রহণ করে আমি সহকারী রেজিস্ট্রার হিসাবে শিশু বিভাগে পদায়িত হই রংপুর মেডিকেল কলেজে। তো ওই আমার রংপুর মেডিকেল কলেজে জার্নি শুরু মানে 2000 সাল থেকে, মানে দ্বিতীয় ধাপে। প্রথম ধাপে ছাত্র হিসাবে, পরবর্তীতে মেডিকেল অফিসার মানে সহকারী রেজিস্ট্রার শিশু বিভাগ, সেই হিসাবে আমার জার্নি শুরু। আমি 2003-এ DCH কোর্সে রংপুর মেডিকেল কলেজেই এখানেই অ্যাডমিশান নিতে পারি, এবং প্রথমবারের চেষ্টাতে আমি DCH পাস করি। তারপরে ওখান থেকে আমার পোস্টিং হয় মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকে, ওখানে ছিলাম আমি 1 বছরের মতো। 2005 সালে আমি চলতি দায়িত্বে সহকারী অধ্যাপক হিসাবে শিশু বিভাগে যোগ দিই রংপুর মেডিকেল কলেজে। ওখানে ছিলাম আমি প্রায় 4 বছর। 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন 111-এর সরকার প্রথম যখন আসে, এসেই আমাকে বদলি করা হয়, যেহেতু আমি ড্যাব সমর্থিত একজন মানে চিকিৎসক, তারই অংশ হিসাবে আমাকে পাঠিয়ে দেওয়া হয় মানে উপজেলা হেলথ কমপ্লেক্সে কনসালটেন্ট হিসাবে। আমি এখানে সহকারী অধ্যাপক হিসাবে ছিলাম, আমাকে কনসালটেন্ট হিসাবে, তাও আবার কারেন্ট চার্জ দিয়ে, যেটার কোনো নজির নেই। তারপরেও ওখানে যেহেতু আমি সরকারি চাকরি করি,
আমি পীরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে কাটাই 3 বছর। ওখান থেকে পরবর্তীতে গঙ্গাচড়া হেলথ কমপ্লেক্সে কাটে আমার আরও 3 বছর। ওখান থেকে পরবর্তীতে সহকারী অধ্যাপক হিসাবে নিয়মিত হই এবং 2016 সালে আমি আসি রংপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়মিত হিসাবে। তারপরে এখানে রংপুর মেডিকেল কলেজে 5 বছর আমি ছিলাম। 21 সালে সহকারী অধ্যাপক থেকে আমি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হই এবং সহযোগী অধ্যাপক হিসাবে আমার 2024 সালের জুন মাসে আমাকে অধ্যাপক চলতি দায়িত্বে দেওয়া হয় দিনাজপুরে আমি ছিলাম 4 মাস। তারপরে এখানে এই অধ্যক্ষের পদটি শূন্য থাকায় আমি এখানে অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসাবে পদায়িত হই। তো এখন পর্যন্ত আমি সেই দায়িত্বে আছি আর আশা করছি যে সামনের দিনগুলিতে এখানে অবস্থান করার ইচ্ছা পোষণ করি। আমি রংপুর মেডিকেল কলেজের ছাত্র হিসাবে, যেহেতু এই মেডিকেলেরই ছাত্র, এখানেই আমার বেশিরভাগটা সময় কেটেছে, সেই হিসাবে আমি চাই যে আমার কর্মজীবনের সমাপ্তি যেন এখান থেকেই হয়। এটা আমার একটা প্রত্যাশা আর কি। রংপুর আমার অনেকটা আবেগের একটা জায়গা আর কি। আমি যদিও কিশোরগঞ্জে আমার বাড়ি, কিন্তু যেহেতু রংপুর মেডিকেল কলেজের ছাত্র, এখানে পড়তে এসে এখানকার মানুষজন, এখানকার পরিবেশ, এখানকার আবহাওয়া, এমনকি সব কিছু মিলে আমার খুবই একটা ভালো লাগার জায়গা। আমি চাইলে আমি কিশোরগঞ্জ থেকে হয়তো ময়মনসিংহ মেডিকেল কলেজে তখন সহকারী রেজিস্ট্রার হিসেবে জয়েন করতে পারতাম, কারণ আমি ওই পরীক্ষায় প্রথম হয়েছিলাম। কিন্তু আমি আবার ফার্স্ট চয়েস হিসেবেই রংপুর মেডিকেল কলেজ দিয়েছিলাম, কারণ এখানে আমার সব প্রিয় শিক্ষকরা ছিলেন, বিশেষত হামিদুর রহমান স্যার, প্রফেসর হামিদুর রহমান স্যার, যিনি পেডিয়াট্রিক্সের একজন দিকপাল। ইনি আমার একজন খুবই প্রিয় শিক্ষক স্যার এখানে ছিলেন এবং রংপুরকে বরাবরই আমার নিজের বাড়ি না হলেও সবসময় আমার যেন তার চেয়েও বেশি মনে হয় যে রংপুর ছেড়ে চলে যাব। একাধিকবার আমার আব্বা আম্মা এরাও চেয়েছেন যে আমি তাদের কাছে থাকি, কিন্তু রংপুরে মায়া আমি আসলে কাটাতে পারিনি। তো এখনও অনেকে আমাকে প্রশ্ন করেন, এই আপনার মতোই প্রশ্ন করেন অনেকে, যে রংপুরকে কেন আপনার ভালো লাগে। যে আসলে ভালো লাগা একটা ব্যাখ্যার বাইরের বিষয়। রংপুরের মানুষ আমাকে অনেক ভালোবাসে হয়তো বা, সেই জন্যই রংপুরকেও আমার একটা ভালোবাসা এবং এই বিষয়ে আমার কাছে ঠিক ব্যাখ্যাও দিতে পারবো না যে কেন রংপুরের প্রতি আমার এই অনুরাগ। কিন্তু আমার মনে হয় যে রংপুর আমাকে অনেক দিয়েছে। আসলে আমি একজন ইন্টারমিডিয়েট পাস করে একজন ছাত্র হিসাবে এখানে এসেছিলাম। আজকে আমি অধ্যক্ষ হিসাবে যদি এখান থেকে বিদায় নিই, এই যে আমার ট্রান্সফরমেশন, এটা রংপুরের অবদান অবশ্যই, এবং অবশ্যই রংপুরের মানুষের ভালোবাসা এখানে আমি একটা বিরাট অবদান বলে আমি মনে করি। সেই জন্য আমি রংপুরের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই মেডিকেলে আমি বেড়ে উঠেছি, এখানে শিক্ষকতা করেছি, এখানকার ছাত্রদের কাছ থেকে শিখেছি, তাদেরকে আমার সাধ্যের যতটুকু পারি আমি দিতে চেষ্টা করেছি। এই জন্য রংপুর আমার একটা সেকেন্ড হোম সিটি বলা যায়, বা আমি এখন স্থায়ী ঠিকানা হিসাবে আমার বাচ্চারা রংপুরের কথাই লেখা আছে, কারণ আমি ইতিমধ্যেই এখানে আমি স্থায়ী বলা যেতে পারে আর কি। মেডিকেল কলেজের দুটো দিক থাকে, এর মধ্যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে পড়ালেখার দিকের যে বিষয়টা, কারণ এটা একটা একাডেমিক ইনস্টিটিউট। পাশাপাশি এখানে যেহেতু আমাদের ছাত্ররা হাতে কলমে শিখে, ফলে আমাদের দুটো অংশই দেখতে হয়। এক হচ্ছে যে পড়াশোনার একটা সুষ্ঠু পরিবেশ ধরে রাখা, পাশাপাশি সে যেন একজন বিশ্বমানের চিকিৎসক হয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারে, যেহেতু একটি মেডিকেল কলেজ। তা আমার প্রথম দিন থেকে আমার উদ্দেশ্য ছিল যে কোনোভাবে আমার একটি ছাত্র যেন তার একটি কর্মঘণ্টাও যেন নষ্ট না হয়। তাকে আমরা প্রতিটি জায়গায়, যেখানে আমাদের শিক্ষকের কিছু সংকট ছিল, আমরা ডিজি অফিসে এবং বিভিন্ন জায়গায় বলে এটা রিঅ্যারেঞ্জমেন্ট যেখানে যেভাবে লাগে সেভাবে করার চেষ্টা করেছি। এবং পাশাপাশি তারা যেন কোনোভাবেই তাদের কোনো আন্দোলন সংগ্রাম এইসব, যদি যে কোনো বিষয়ে, জাতীয় বিষয়ে কোনো ইস্যু থাকলেও পড়াশোনার পরিবেশটা যেন সবসময় ঠিক থাকে। যখন যেভাবে থেকেছে, যেভাবে যে ছাত্ররা যেভাবে চেয়েছে যে স্যার এইভাবে আমাদের ক্লাস করলে সুবিধা হয়, এরকম রুটিন করলে ভালো হয়, এইভাবে আমাদের শিক্ষক
যদি আপনি যোগান দিতে পারেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এটা অবশ্যই সত্যি, হয়তো সর্বাংশে পারা যায় না, কারণ অনেক জায়গায় আমাদের শিক্ষক সংকট রয়েছে, কিন্তু আমাদের সীমিত যে সামর্থ্য সেটার সর্বোত্তম ব্যবস্থাপনার মাধ্যমে আমরা চেয়েছি যে এই ছেলেদের যেন প্রতিটা জায়গায় যেন ওরা সর্বোচ্চ ভালোটা শিখতে পারে, পাশাপাশি এদের হাতে কলমে পড়ালেখার যেন কোথাও কোনো বিঘ্ন না হয়। এবং এটা নিশ্চিত করার জন্য ছাত্ররা স্বাভাবিকভাবেই অনেক জায়গায় পড়ালেখার বিষয়ে এরা হয়তো একটু অলসতা করে, আমরা চেষ্টা করছি এদেরকে বুঝিয়ে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেই ক্ষেত্রে সমর্থ হয়েছি যাতে এরা পড়াশোনা তার পাশাপাশি অন্যান্য বিষয়গুলিও চলমান থাকে, কোথাও যেন তারা তাদের আনন্দের বিষয়, তাদের কালচারাল অংশ, তাদের যে সাংস্কৃতিক অংশ সেটা যেন ঠিক থাকে, কিন্তু পড়াশোনা যেন কোনোভাবে ব্যাঘাতপ্রাপ্ত না হয়। কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য একজন ভালো ছাত্র এবং ভালো চিকিৎসক হওয়া। সেদিকটাতে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আমাদের হয়তো কিছু কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন আমাদের এই মেডিকেল কলেজটি আপনি যদি জানেন যেটা 50 বছরেরও বেশি পুরনো, ফলে আমাদের বেশিরভাগ অবকাঠামো পুরনো হয়েছে। তো আমরা সেই জন্য দ্রুততম সময়ের মধ্যে আমাদের এমনকি এই একাডেমিক বিল্ডিংটি আমরা নতুন বিল্ডিংয়ে স্থানান্তর করার জন্য ইতিমধ্যেই আমরা বিল্ডিংয়ের ডিপিপি যেটা বলে সেটা ইতিমধ্যে বাস্তবায়নের পথে। আমাদের ছেলে হোস্টেল এবং মেয়েদের হোস্টেলগুলির অবস্থাও বেশ খারাপ, ভেঙে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের ইতিমধ্যেই এক নতুন লেডিস হোস্টেল হয়েছে, ছেলেদের হোস্টেলের সামনে আমরা একটা হোস্টেলে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। তো যখন এই একই সাথে আমাদের একাডেমিক বিল্ডিংটি নতুনভাবে তৈরি হবে, প্লাস দুটো হোস্টেলেই আমরা চালু করতে পারবো, তখন অবকাঠামোগত আমাদের সমস্যা থাকবে না। আর আমরা বারবার আমাদের ঊর্ধ্বতন মহলে শিক্ষকের কিছু সংকট আছে আমাদের, সেটা কিছু কিছু বড় জায়গায় যেমন গাইনি অ্যান্ড অপস এবং মেডিসিনে, এইসব জায়গায় আমাদের কিছু কিছু শিক্ষক স্বল্পতা রয়েছে। তো সেই সব জায়গার বিষয়ে আমরা সর্বোত্তম সব লেভেলে সচিব লেভেল এবং আমাদের উপদেষ্টা পর্যায়ে আমাদের ডিজি মহোদয়ের কাছে বারবার বলেছি, কিন্তু ওনাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের ক্ষেত্রে যে ডিপিসিএসএসবি কাজগুলি চলমান, যে কোনো সময় হয়তো এই সংকটটা কেটে যাবে। তো এই আশ্বাসের মধ্যে আছে এখনো, কিন্তু আমাদের যেটুকু জনবল যেভাবে আছে আমরা সেটারই চেষ্টা করেছি যে সর্বোত্তম ব্যবহার। এমনকি অনেক ক্ষেত্রে আমরা যেসব শিক্ষকরা ইতিমধ্যেই রিটায়ারমেন্টে গিয়েছে ওনাদেরকে নিয়ে আসি, গেস্ট লেকচারারদেরকে নিয়ে আসি, ঢাকার বিভিন্ন শিক্ষকদেরকে হয়তো কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন প্রোগ্রাম করে ওনাদেরকে নিয়ে আসছি, যাতে আমাদের শিক্ষার্থীরা একটা সঠিক শিক্ষা এখান থেকে পেয়ে যেতে পারে এবং কোনো কারণেই যেন ওরা আমাদের থেকে বঞ্চিত না হয়। দেশি বিদেশি মিলিয়ে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1250, আর পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আমাদের 13টা কোর্স এখানে চলমান, এমডি, এমএস এবং ডিপ্লোমাতে আছে প্রায় আমাদের 150 জন। আর আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরাই আমাদের এখানে পাশের হার খুবই ভালো, এবং আমাদের যে বিভিন্ন পরীক্ষায় আমাদের পোস্ট গ্রাজুয়েশন লেভেলেও আমাদের রেজাল্ট খুবই চমকপ্রদ এবং অনেক জায়গায় ঈর্ষণীয় বলা যায়। তো সেদিক থেকে আমার নিজের ডিপার্টমেন্টে পেডিয়াট্রিক্সে কোর্স চলমান আছে, এমডি আছে, এফসিবিএসের ট্রেনিরা আছে এবং ডিপ্লোমাও আছে, এরকম মেডিসিনে আছে, কার্ডিওলজিতে পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম চলছে। এবং নিয়মিত পরপর আমাদের যে বর্তমান বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ওইখানকার রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি কোর্স আমাদের চলনা, ফলে এই কোর্সগুলি খুবই ভালো চলছে। এবং পরপর আমাদের 3টা ভিজিট হয়ে গেল, সবাই এরা খুবই স্যাটিসফাইড আমাদের এখানকার একাডেমিক এনভায়রনমেন্টে এবং ওদের ম্যানেজমেন্টের বিষয়ে। আমাদের প্রত্যেকেরই রিপোর্ট ছিল যে খুবই ভালো। দু এক জায়গায় হয়তো একটু আমাদের সীমাবদ্ধতা আছে, সেটা আমরা আগেই বলেছি, তার বাইরে আমাদের একাডেমিক কার্যক্রম চমৎকার। একটা মেডিকেল কলেজের প্রথমত প্রয়োজন আছে কিনা, দ্বিতীয়ত আমার যে সামর্থ্য আছে তার ভিতরে আমি একটি মেডিকেল কলেজকে চালিত করে রাখতে পারবো কিনা, এটা অনেক ক্ষেত্রে বিবেচনা করা হয় নাই। কিন্তু যেহেতু একটা অঞ্চলে যখন একটা মেডিকেল কলেজ তৈরি হয়, তখন সেই অঞ্চলের মানুষের ক্ষেত্রে এটা তার একটা আবেগের জায়গা হয়ে যায়।
ফলে সেই মেডিকেল কলেজগুলি চাইলে বন্ধও করা যায় না। আবার অনেক ক্ষেত্রে সরকারের পক্ষে তার যে সীমিত আর্থিক অবস্থান, সেখান থেকে আর্থিকভাবে তাকে সাপোর্ট দেওয়া যেমন সম্ভব হয় না, শিক্ষকের স্বল্পতা তৈরি হয়, অনেক ক্ষেত্রে বইপত্র ইনস্ট্রুমেন্ট এগুলি স্বল্পতা তৈরি হয়। ফলে কিন্তু ছাত্র ভর্তি যদি বন্ধ না হয়, আলটিমেটলি যেটা হয় যে আপনার মানসম্মত শিক্ষকের অভাবে বা বইপত্রের অভাবে, অবকাঠামোর অভাবে মানসম্মত ডাক্তার কিন্তু তৈরি হয় না। এটার ব্যাপারে আমি সবার সাথে আমিও একমত, এবং আমি মনে করি যে যেহেতু মেডিকেল কলেজগুলি বন্ধ করে দেওয়া মানে বাস্তবে এটা সম্ভব হবে না, তাহলে এটার মান কিভাবে আমরা বাড়াতে পারি। আমি জানি যে প্রত্যেকটা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপক সবাই চেষ্টা করছেন, কিন্তু আমাদেরও সামর্থ্যের ঘাটতি আছে। সেই জায়গায় আমাদের অনেক ক্ষেত্রে হয়তো মান সেভাবে ধরে রাখা সম্ভব হচ্ছে না। তবে আমার মতে উচিত যে যত দ্রুত সম্ভব মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। আমরা সবাই জানি যে ঢাকা কেন্দ্রিক বেশিরভাগ শিক্ষকদের অবস্থান, সেই ক্ষেত্রে নীলফামারীর মতো বা নেত্রকোনার মতো, হবিগঞ্জের মতো মেডিকেল কলেজের, সুনামগঞ্জের মতো চিকিৎসক সংকট যেমন আছে, পাশাপাশি সবচেয়ে বড় সংকট আছে হাসপাতালে। বেশিরভাগ জায়গায় হাসপাতাল নেই। নীলফামারীতে যেখানে কলেজ তার থেকে হাসপাতাল অনেক দূরে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই শিক্ষার্থীরা যে হাসপাতাল পর্যন্ত পৌঁছাবে এটা পারে না। এতে সবচেয়ে বড় ঘাটতি হয় যে তাদের যে হাতে কলমে যে শিক্ষাটা, এটা বেশিরভাগ ক্ষেত্রেই আসলে সংকটে পড়ছে। এটা আমাদের জন্য এটা বেশ বিপদের কারণ। কারণ যে ছাত্ররা ডাক্তার হয়ে বেরিয়ে আসলো, সে যখন তার হাতে কলমে রোগীর সংস্পর্শে যেতে পারবে না, সে ডাক্তার হিসেবে দাবি করবে, কিন্তু সে প্রকৃত চিকিৎসক হয়ে উঠতে পারবে না। এটা আসলে আমার জন্য এটা বিপজ্জনক। এবং আমি মনে করি যে এক্সিস্টিং মেডিকেল কলেজগুলির অবশ্যই মানে চালু রাখতে হবে, এখন আর বন্ধ করার আর সুযোগ নেই। কিন্তু আমাদের হাসপাতালের বিষয়টাকে আমাদের এবং ওদের অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। আমাদের শিক্ষার মান বিশ্বমানের কিন্তু না, অনেক জায়গায় আমাদের অ্যাকসেপ্টেড না এটা। এবং এটার কিছু কারণও আছে। আমাদের সব জায়গায় মানে সর্বগ্রাসী রাজনীতির যে থাবা গত 15 বছরে চলেছে বা 16 বছরে চলেছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা ছাত্র পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেনি, সেই ছাত্রটাকে পাস করিয়ে দিতে বাধ্য করা হয়েছে আমাদের অনেক শিক্ষককে, যারা জানতো যে এই ছাত্রটা পাস করার মতো না। এই যে এই বিষয়গুলি আলটিমেটলি আমরা যতই চেষ্টা করি এটা গোপন থাকে নাই। বাইরের স্টুডেন্টরা আছে এবং বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে এরা এখান থেকে পাস করে গেছে, কিন্তু বিশ্ব যেসব জায়গায় অন্যান্য জায়গার চিকিৎসকরা আছে সেই জায়গায় গিয়ে এরা কোনোভাবেই দাঁড়াতে পারেনি। ফলে বিশ্বব্যাপী আমাদের ব্যাপক বদনাম হয়েছে। তো এই সরকার এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা যারা কাজ করি, আমরা চেষ্টা করছি যেন এই বদনাম থেকে আমরা বের হয়ে আসতে পারি, এবং এই যে পৃথিবীর অন্তত আমাদের আশেপাশের যে দেশগুলির যে মান, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। এবং আমাদের রুগীরা, আপনারা জানেন যে আমাদের রুগীরা এই হতাশা থেকে, আমাদের দেশেরই অনেক রুগী প্রতি বছর বিদেশ যাচ্ছে, যদিও কিছুটা কমে এসছে, এবং আমরা যদি আমাদের মান বাড়াতে পারি, তাহলে এই রুগীদের যে আস্থা যদি ফেরত আসে, তাহলে আমাদের দেশের রুগীদের সাফারিংস কমবে। পাশাপাশি যে ব্যাপক অর্থনৈতিক সংকট, কোটি কোটি ডলার খরচ করছে আমাদের দেশের রুগীরাই, এটার জন্য অবশ্যই আমরা দায়ী। এবং আমাদের এটা অবশ্যই, এটার থেকে আমাদের যদি উত্তরণ না হয় আমাদের অবস্থা হবে ভয়াবহ। কাজে আমাদেরকে যে কোনো মূল্যেই হোক এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। প্রত্যাশিত সেবা পাওয়ার আসলে কোনো সুযোগ নেই। এখন যেহেতু তার নামের আগে ডাক্তার হয়েছে, এখন এদেরও যদি বোধোদয় হয়, তাহলে নিজেরাই অন্য কোনো হাসপাতালে নতুনভাবে প্রশিক্ষিত হয়ে নিজের যোগ্যতা যদি বাড়ায়, তাহলে দেশও জাতি উপকৃত হবে, পাশাপাশি সে নিজেও উপকৃত হবে। কারণ যে ক্ষতি হয়েছে সেটার জন্য এখন আফসোস না করে আসলে সবার উচিত সামনের দিকে তাকানো, এখন কিভাবে তার মান বাড়ানো যায় এবং ওভারঅল আমাদের শিক্ষার মান ধরে রাখা যায়, যেটা বিশ্বমানের শিক্ষার সাথে কম্পিট করতে পারবে, সেই চেষ্টা করতে হবে আসলে। 5ই আগস্টের সাথে এই যে একটা অন্ধকার অমানিসার যে কাল কেটে গেল, আসলে এখন আজকে আপনি সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস রাখবেন, তার সাথে যেটা আজকে কালকে আমি
আমি অধ্যক্ষ এই মেসেজটা আমি সবাইকে জানিয়ে দিয়েছি। এর আগে কি হয়েছে সেটা যেহেতু আমি 5ই আগস্টের পরবর্তীর অধ্যক্ষ, যে এইটা ভুলে যেতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে যার যোগ্যতা অনুযায়ী মেধা হবে একমাত্র মূল্যায়নের জায়গা, যে তো যার মেধা আছে সে তাকে এগিয়ে দিতে হবে। এবং যে একজন মেধাবী ছাত্র, তার যে পরিশ্রম, তার পরিশ্রমের যে ফসল, সেটা আমাদেরকে তাকে মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ক্রাইটেরিয়া হবে। এবং আমরা তাই করছি প্রতিটি পরীক্ষাতে। আগের ধারাবাহিকতায় কেউ কেউ চেষ্টা করেছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, কিন্তু কোনোভাবেই এরপর থেকে 5ই আগস্টের পরে যতগুলি পরীক্ষা এখানে অনুষ্ঠিত হয়েছে, প্রতিটি পরীক্ষাতে আমাদের প্রত্যেকটা শিক্ষক সাহসের সাথে, আনন্দের সাথে, আমি আনন্দ এই জন্য বলতেছি, আগের পরীক্ষার সময়গুলিতে যে ভয়ে থাকতে হতো যে কোনো একজন ছাত্র নেতা যে তার যোগ্যতার বাইরে আমাকে পাশ করতে হবে, এই দ্বিধা, এই ভয় নিয়ে আমার শিক্ষকরা পরীক্ষায় যেত। আজকে আমি জানি যে ছাত্ররা তার যোগ্যতা নিয়ে তাকে পাশ করতে হবে, তার ক্লাসে তার পারফরমেন্সের সাথে আমার শিক্ষক তাকে যাচাই করবে। এই আনন্দ, এবং তাকে যখন একটা সঠিক ছাত্রকে আমি যখন তাকে সঠিক একটা মূল্যায়ন করতে পারি, তখন এক ধরনের আনন্দ প্রত্যেকটা শিক্ষকই পায়। এবং সেটার ক্ষেত্রে আমার রাজনীতি কোনোভাবেই আমাকে প্রভাবিত করছে না। এই মুক্ত পরিবেশে আজকে আমার শিক্ষকরা তার যে মনের সাহস এবং শক্তি নিয়ে যেভাবে ক্লাস করাচ্ছে, যেভাবে পড়াচ্ছে, এটাই একটা অবশ্যই গুণগত মানে পরিবর্তন আসবে এবং এটা বোঝা যাবে খুব দ্রুততম সময়ের মধ্যে। আমি বিশ্বাস করি আগামী 2 বছরের ভিতরে এই পরিবর্তনটা টের পাওয়া যাবে। কারণ আমাদের প্রি ক্লিনিক্যাল থেকে ক্লিনিক্যাল লেভেলে যখন একটা ছাত্র চলে আসে, সেই ছাত্রটা যখন তার যোগ্যতা নিয়ে এবং তার প্রত্যেকটা ছেলের ভিতরে চলে এসছে যে না, আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে, আমাকে পড়তে হবে এবং আমাকে একজন ভালো ডাক্তার হতে হবে। এখন প্রতিটি ছাত্রের ভিতরে এই উদ্দীপনাটা আমি নিজে লক্ষ্য করেছি এবং প্রতিটা ক্লাসে আমি দেখতে পাই এই ছাত্ররা যেদিন ডাক্তার হয়ে বেরোয় আসবে, আমি বিশ্বাস করি এই জাতি তাদের শ্রেষ্ঠ চিকিৎসকগুলি এই সময়ই পাবে। আমি এটার ব্যাপারে জোর আশাবাদী এবং এটা ইনশাল্লাহ এটা অবশ্যই বাস্তবায়ন করবে এবং এটার জন্য অবশ্যই 5ই আগস্টের কাছে আমরা ঋণী। কোন দলের কোন রঙের সেটা না দেখে কোন শিক্ষক আমার ছাত্রের জন্য সবচেয়ে ভালো হবে, কোন শিক্ষক তার আপন মেধায় এখানে এসছে, তার পিছনে কোনো বড় ভাইয়ের কোনো ফোন নেই, তার কোনো নেতার ধমকানি নেই, আমি অবশ্যই তাকে বিবেচনা করব। তবে পাশাপাশি আমি এটাও বিবেচনা রাখতে হয় আমাকে সবসময় যে 5ই আগস্টের আগে তার অবস্থান কি ছিল, এটা আমি মাথায় রাখি। কারণ যার ভিতরে সেই সময়ের অমানবিকতা রয়ে গেছে, তারা যদি যোগ্য হয়, তাকে কখনো কখনো আমাদেরকে মনে করিয়ে দিতে হয় যে তোমার যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তা আমরা এটা মাথায় রাখবো যে যারা সেই সময় আমার আহত ছাত্রকে চিকিৎসা দিতে যারা বাধা দিয়েছে, যারা আমার আহত ভাইকে একজন চিকিৎসক হিসাবে তার কাজ করেনি, তাদেরকে আমরা কোনোদিনই ক্ষমা করব না, এটা সত্যি। কিন্তু আমার ক্ষেত্রে এখানে মূলত আমরা মেধা এবং মেধা, অবশ্যই তার মেধা এবং আমার এই জাতির প্রতি, দেশের প্রতি তার কমিটমেন্ট কি, এটা আমি অবশ্যই মূল্যায়ন করব। এবং আমার মনে আমি প্রত্যেকটা শিক্ষককে আমার এটাই আহ্বান থাকবে যে আপনারা এই দেশের সন্তান, এই দেশের জন্য কাজ করুন। আপনি এই দেশে থেকে অন্য দেশের দালালি, অন্যের চাটুকার বৃত্তি বন্ধ করবেন এবং অবশ্যই মানবতার পক্ষে থাকবেন সবসময়। এটা আমার স্লোগান। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা ক্ষেত্রে এটা যদি সবাই বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে অবশ্যই ভালো চিকিৎসক, ভালো মানুষ তৈরি হবে এবং এটা হবে একটা ভালো মানুষ তৈরির একটা কারখানা। চিকিৎসার জন্য গবেষণা খুবই জরুরি। আমি আপনাদেরকে এই ক্ষেত্রে একটা তথ্য জানিয়ে রাখি যে আমাদের যে মেডিকেল রিসার্চ কাউন্সিল আছে, ওখানে এর আগে গত বছরে ছিল 1,40,00,000 টাকা বাজেট ছিল মাত্র। এবার সেই বাজেটটিকে বাড়িয়ে 8 কোটি টাকার বেশি করা হয়েছে। এবং সবাইকে আমি নিজেই নোটিস করেছি যে প্রত্যেককেই, যত শিক্ষক আছে সবাইকেই
কোনো না কোনো গবেষণার সাথে যুক্ত থাকতে হবে। শুধু ছাত্র পড়ানো না, শুধু প্রাইভেট প্র্যাকটিস না, গবেষণার সাথে যুক্ত থাকতে হবে। এবং আপনি আমার সামনে এখনই এখানে জার্নাল ছিল, আমাদের এইবারে জার্নাল বেরিয়ে এসছে এবং এখানে বেশিরভাগ আমাদের শিক্ষকদের গবেষণা করত এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে গবেষণা চলমান। আমাদের শিশু বিভাগে, মেডিসিনে, সার্জারিতে আমাদের বেশিরভাগ শিক্ষকরাই কোনো না কোনো গবেষণার সে মানে প্রিন্সিপাল অথর অথবা কো অথর হিসেবে কাজ করছে। আগে যেটা শুধুমাত্র নাম কাউসে ছিল, এখন সব লেভেলে আমাদের গবেষণা খুবই জরুরি এবং একটা জাতি হিসেবে ভাইব্রেন্ট চিকিৎসক তৈরি করতে হলে গবেষণা খুবই দরকার। এবং আমাদের বর্তমান সরকার প্লাস আমাদের যে ডিজি মহোদয় প্লাস আমাদের সচিব মহোদয় একজন ডাক্তার আমাদের, ওনারাও বিশ্বাস করেন। আমি প্রায় দিনব্যাপী এই শুধু গবেষণার উপর একটা আমাদের প্রোগ্রাম হলে এখানে দেখে এসেছি যে সব লেভেলে আমরা চাচ্ছি যে একই সাথে চিকিৎসকদের সাথে কৃষি বিজ্ঞানী, অন্যান্য বিজ্ঞানী যারা আছে তারা সম্মিলিতভাবেও গবেষণা হবে। শুধু চিকিৎসা বিষয়ক অন্যান্য সমাজের কোন স্তরে কীভাবে এটার প্রভাব, এবং একজন কৃষি বিজ্ঞানী এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কিভাবে সহায়তা করতে, এটাকে কোলাবোরেটিভ একটা রিসার্চের ব্যবস্থা করা হচ্ছে আমাদের রংপুর মেডিকেল কলেজে। এবং প্রত্যেকটা বিভাগে আপনি গেলে জানতে পারবেন যে একাধিক গবেষণার কাজ চলমান আছে সব বিভাগেই, এবং আমরা উৎসাহিত করছি। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের যে যে গবেষণা ভিত্তিক যে জার্নাল প্রতি কোয়ার্টারে আমরা বের করছি এবং এই মুহূর্তে আমাদের জার্নাল চলমান। আপনাকে আমরা একটা এইবারের জার্নালটা আমরা কেবলই হাতে পেয়েছি, আপনাকে আমরা আশা করছি আপনি দেখলে বুঝতে পারবেন যে আমাদের অত্যন্ত সমৃদ্ধ একটা জার্নাল আছে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আমাদের মেডিকেলের কলেজের এরাই মূলত এটার কাজ করছে, প্লাস বাইরের অন্যান্য চিকিৎসকরাও এখানে অংশগ্রহণ করছে। মূলত সংগঠন করার অধিকার হচ্ছে এটা কিন্তু সংবিধান স্বীকৃত। এখন আমাদের দেশে যেটা হয়েছিল যে ফ্যাসিস্ট সময়ে এই ছাত্র রাজনীতিটা অনেকাংশেই কলঙ্কিত হয়েছে, কারণ আমরা জানি যে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ তারা বিভিন্নভাবে ছাত্রদের উপরে এমনভাবে নির্যাতন করেছে যে সাধারণ ছাত্রদের মনে মানে ছাত্র রাজনীতির একটা বিভীষিকায় পরিণত হয়েছিল। তো প্রকৃতপক্ষে যে একটা সব ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ এবং অধিকার আমাদের সংবিধান দিয়েছে, সেটা প্রতিটা ছাত্রেরই ছাত্র রাজনীতি করার অধিকার আছে, আমি এটা মনেও করি। কিন্তু পাশাপাশি এটা যেন আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা যেন তার শিক্ষার পরিবেশ, তার সুষ্ঠুভাবে বেঁচে থাকার অবস্থাকে কোনোভাবেই বিঘ্নিত না করে। একটা ছেলে একটি অন্য রাজনীতির সাথে যুক্ত, শুধু এই অপরাধে তাকে নিয়ে টর্চার করা, তাকে এমনকি মেরে ফেলার মতো ঘটনাও বাংলাদেশে ঘটেছে। এই যে দগদগে ঘাটা আমাদের শিক্ষার্থীদের মনে রয়ে গেছে এবং আমরাও এই দৃশ্যগুলি ভুলতে পারি না আসলে। তবে দেশ আজকের এই পরিবর্তনশীল সমাজ, এই সমাজের ক্ষেত্রে যদি একেবারেই রাজনীতি বিমুখ বা রাজনীতি বঞ্চিত থাকে, সেটাও আবার সব ক্ষেত্রে ভালো হবে সেটাও বলা মুশকিল। কারণ আজকের যারা ছাত্র, কালকে তারা জাতীয় রাজনীতিতে এরা অংশগ্রহণ নিবে এবং একজন সচেতন মানুষ হিসেবে তারা বড় হবে, সেটার প্রয়োজন আছে। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেটা যে শিক্ষা, তার তার পরিবেশ এবং তার এখানে সুষ্ঠু পরিবেশ যদি আমি বজায় রাখতে পারি তাহলে রাজনীতি করা মানে অধিকার দেওয়া যেতে পারে। কিন্তু সেটা কোনো পরিস্থিতিতেই শিক্ষা এবং তার সামাজিক সাংস্কৃতিক পরিবেশ নষ্ট করে রাজনীতির কক্ষে আমি না। আমি চাই রাজনীতি থাকবে, কিন্তু সেটা যেন তার অধিকার সমুন্নত রেখে। কোনোভাবে একটা ছেলে সে কোন রাজনীতি করবে সেটা তার অধিকার, যেটা সাংবিধানিকভাবে স্বীকৃত, সেটাতে যদি কেউ অংশগ্রহণ করে এবং সে যদি আমার ক্যাম্পাসের বা কোনোভাবেই ক্ষতি না করে তাহলে এটা করা যেতে পারে। তবে এই মুহূর্তে আমাদের এখন পর্যন্ত আমাদের একাডেমিক কাউন্সিলের একটি সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের এখানে রাজনীতি বন্ধ আছে। পরবর্তীতে পরিস্থিতি যদি আমাদের অনুকূলে থাকে এবং আমাদের কিছু কিছু ছাত্র অনেক জায়গাতেই বলছে যে স্যার আমাদের রাজনীতির পরিবেশ এখন ভালো, খুলে দিন, সেক্ষেত্রে আমাদের সব শিক্ষকরা যদি মনে করে, ছাত্ররা যদি মনে করে, খুলে দেওয়া যেতে পারে। কিন্তু কোনো পরিস্থিতিতেই আমরা এই রকম কোনো অবস্থা হতে দেব না যেখানে আমার শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে বা একাডেমিক কার্যক্রম
তার একাডেমিক পরিবেশ বা তার হোস্টেলে থাকার পরিবেশ, এটার কোনো ব্যত্যয় হবে, সেটার সাথে আমি রাজনীতিকে একসাথে করি না। এটা আমার ইচ্ছা যে এখানে এই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকবে না, কিন্তু অবশ্যই সবার চাওয়ার প্রেক্ষিতে। আমি এককভাবে রাজনীতি করব বা করব না এটা চাপিয়ে দেওয়ার আসলে আমি এককভাবে না, সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের যৌথভাবে যে সিদ্ধান্ত, সেটার প্রতি আমি সম্মান জানাই। আমাদের ছাত্রদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যে সুশৃঙ্খল পরিবেশ আছে, তেমন কোনো বড় ধরনের অভিযোগ বা আমাদের কাছে নাই বললেই চলে। আর এটার জন্য শৃঙ্খলা রক্ষার জন্যই আমাদের একাডেমিক কাউন্সিল রয়েছে সর্বোচ্চ। যে তবে প্রাথমিক পর্যায়ে মানে আর সকল শিক্ষকদের কাছেই বিভিন্ন সময় হয়তো বা বিভিন্ন অভিযোগ আসলে তাৎক্ষণিকভাবে এটা মেটানো হয়, তো ক্লাসে মেটানো হয়। আর যেখানে এটা মেটানো সম্ভব না হয় আমাদের কাছে আসে। আমার কাছে প্রতিদিনই অনেক ছোটোখাটো অভিযোগ নিয়ে আসলে আমরা কিন্তু, আমার নজরে এ যাবৎকালে কোনো বড় ধরনের কোনো ত্রুটি হতে পারে, বিচ্যুতি হতে পারে, এই ধরনের আমার নজরে আসে না। এবং আমি তো খুবই খুশি যে আমাদের ছাত্রদের মধ্যেও খুব চমৎকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। এবং যদিও সরাসরি রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু এরা হয়তো বিভিন্ন ক্লাবের মাধ্যমে বোঝা যায় কে কোন মানে হয়তো ভাবাদর্শে প্রতি আকৃষ্ট, কিন্তু এরা কোনো ধরনের কনফ্রন্টেশন, বিভিন্ন জায়গায় মারামারি হয়, গণ্ডগোল হয়। আমাদের পরিবেশটা কিন্তু চমৎকার। আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি যে এরা হয়তো বা সৌজন্যমূলক তর্কে লিপ্ত হতে পারে, কিন্তু এটা হাতাহাতি পর্যায়ে কোনো দিন যায় নাই। এবং হোস্টেলগুলিতে পরিবেশ যথেষ্ট ভালো। এবং আর সবচেয়ে বড় কথা, আমরা যে কোনো অভিযোগ আসলে একেবারে দলমত নির্বিশেষে সকল শিক্ষকরা এক জায়গায় অবস্থান নেই যে না, যেটা অন্যায় হচ্ছে অন্যায়, এবং এটাকে সাদাকে সাদা কালোকে কালো বলি। সেটা যদি একজন ফার্স্ট ইয়ার ছাত্র হয়, আমি প্রত্যেকটা স্টুডেন্টের অভিযোগ একদম সরাসরি আমরা যাকে বলা দরকার, যাকে দেয় এখনই, এবং এটার জন্য আমি সত্যিকার অর্থেই জিরো টলারেন্স। যে আমার কাছে এখনই অভিযোগ আসলে আমি এই মুহূর্তেই এটা সমাধান করি, কখনো এটা ফেলে রাখি না যে আচ্ছা দেখা যাক অমুকের সাথে কথা বলবো, আমি কখনো এটা করি না। আমি আজকের অভিযোগ, অনেক সময় এরা অবাক হয়েছে যে হোস্টেলের অভিযোগ হয়তো নিয়ে এসছে, হোস্টেলে যাওয়ার আগে আমি এটা সমাধান করেছি। এভাবে চেষ্টা করি যাতে, কারণ যে কোনো জটিলতা ফেলে রাখলে এটা জটিল আরও হয়। তো সেই কারণে আমাদের হোস্টেল ওভারঅল পরিবেশ চমৎকার আমি বিশ্বাস করি, এবং আমাদের ছাত্রদের পক্ষ থেকে কোনো অভিযোগ আমার কাছে সেই ধরনের কিছু নাই। 1000 বেডের একটা হাসপাতাল, কিন্তু রুগী থাকে এভারেজে প্রায় 3000। ফলে এই যে 3 গুণ জনসংখ্যার একটা ব্যাপক চাপ, আমাদের সবার যেটা চোখে পড়ে যে হাসপাতালটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন জনগোষ্ঠীর সেবা দিচ্ছি। এরা বেশিরভাগ লোক যে পরিবেশ থেকে আসে, একটা হাসপাতালে এসে কিভাবে রুগীর সাথে দেখা করার দরকার, কোথায় বসা দরকার, কোথায় দাঁড়ানো দরকার, কোথায় খাবার ফেলে দেওয়া দরকার, কোথায় থুতু ফেলা দরকার, এই বিষয়টা আসলে বেশিরভাগ রুগীরাই গার্জিয়ানরা জানে না। ফলে এই যে 3000, 1000 রুগীর জায়গায় 3000, তার সাথে যদি 2 জন করেও অ্যাটেন্ডেন্ট আসে, তাহলে এই যে 9000 লোক 1000 লোকের জায়গায় সবসময় চলাফেরা করছে। এবং আমাদের জনবলের প্রচুর সংকট আছে, এবং আমাদের আউটসোর্সিং ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। তো সব মিলিয়ে আমাদের যে পরিচালক মহোদয় আছে, ইনি অত্যন্ত আন্তরিক হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে উনি ফেল করছেন, পারছেন না। তো সেই ক্ষেত্রে আমাদের যদি একটু জনগণ সতর্ক হতেন আর কি। যেমন আমরা খুব কষ্ট পাই যে ভোরবেলা এসেই সব রুগীর আত্মীয় স্বজন হাসপাতালে চলে আসে, অথচ হাসপাতালে একটা নিজস্ব দর্শনার্থীর সময় আছে, যেমন বিকালবেলা, সেই সময় আসার কথা। আমাদের যখন রুগী দেখার কথা, ছাত্রদের পড়ানোর কথা হাসপাতালে, সেই সময়টা এই স্বজনদের মানে অতি উপস্থিতির কারণে আমরা অনেক ক্ষেত্রে এটা বিপর্যস্ত হয়ে যায়, আমরা পারি না। এবং রুগীদের স্বজনদের সাথে আমাদের প্রায়ই তর্ক হয়, অনেক সময় ঝগড়াঝাটিতেও হয়। আমাদের কিছু আনসার এবং পুলিশও আছে, তারপর আমরা অনেক ক্ষেত্রেই এটা পারি না। আর আমাদের ক্লিনারের স্বল্পতা আছে, এবং তারপরেও বিভিন্ন ধরনের, এত বড় একটা হাসপাতালে অনেক ধরনের ভুলভ্রান্তিও থাকে। তারপরে আমরা এটার জন্য বলতে পারি যে আমাদের মানে প্রচেষ্টা বন্ধনীয়, আমরা চলমান, যে এর চেয়ে একটু ভালো করা যায় কিনা। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভালো হয়েছে। আমাদের যে পরিচালক মহোদয় আছেন একজন ব্রিগেডিয়ার জেনারেল, তো উনি
আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকে, ওনার সাথেও আমার যোগাযোগ আছে। তো সেদিক থেকে যে কোনো সময় যে কোনো অভিযোগ পেলে আমরা সবাই মিলেই চেষ্টা করি যেটা কিভাবে সমাধান করা যায় আর কি। গরম বেড়ে যাওয়ার কারণে আমাদের ছাত্রদের ক্লাসগুলি করতে প্রায়ই খুব কষ্ট হয়। কারণ আগে আমরা যখন এখানকার ছাত্র, তখন আমাদের স্টুডেন্ট সংখ্যা ছিল 150 জন। এখন আমাদের একটা ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 250 জন, তার সাথে ডেন্টালের আরও 40-50 জন স্টুডেন্ট থাকে, ফলে প্রায় 300 জন, মানে ডাবল হয়ে গেছে। কিন্তু একই রুম ক্যাপাসিটি সেম। এই অবস্থায়, এবং আপনি জানেন যে বিশ্ব উষ্ণায়নের অংশ হিসাবে আমাদের উত্তাপ অনেক বেড়ে গেছে, ফলে ছাত্রদের ক্লাস করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। আমরা সব ক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা দিতে পারিনি, তো ছাত্ররা আসলে কষ্ট করেই ক্লাস করে। তার মধ্যে আমরা চেষ্টা করছি, এবং ইতিমধ্যেই আমরা বিশেষত এদের এই ক্লাসটা যেন আরামদায়ক এবং পরীক্ষার হলগুলি যেন আরামদায়ক হয়, আমরা সেই জন্য এস্টিমেট দিয়েছি যে আমাদের রুমগুলিকে যদি মানে এই এসির আন্ডারে আনা যায়। অনেকগুলি লেকচার হল আছে যেগুলি আমাদের আসলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ভালো কাজ করে না, অনেক জায়গায় চুরি হয়েছে এবং নষ্ট হয়েছে, সেগুলি আমরা রিপ্লেস করার চেষ্টা করছি, এবং হয়তো খুব অচিরে আমরা করতে পারবো। এটা করতে পারলে ক্লাসের পরিবেশটা ঠিক থাকবে। আর আমাদের ওই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া একেবারেই চলমান, মানে এই মুহূর্তে কিছু সহকারী অধ্যাপক ইতিমধ্যে প্রমোশন পেয়েছে, আরও অ্যাসোসিয়েট প্রফেসর যদি আসে তাহলে আমাদের এই শিক্ষক সংকটটা কেটে যায়। এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুবই আন্তরিক। এটা হয়ে গেলে শিক্ষক সংকট যদি কেটে যায়, এবং আমাদের যদি একাডেমিক বিল্ডিং আমাদের কাজ শুরু হবে, কিন্তু এটা সময়ের বিষয়। আর আমরা ভিতরে যে মেরামত কাজ, এটার জন্য এস্টিমেট ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছি। তো এটা কাজটা হয়ে গেলে মানে এই মানে সাময়িকভাবে হলেও আমরা কষ্ট যদি দূর করতে পারি, তাহলে ছাত্ররা এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে যে অভিযোগ যে খুব গরম বেশি, বসার জায়গাটা ভালো না, উপরে অনেক জায়গায় সিলিং ভাঙা বা অনেক জায়গায় প্লাস্টার খসে পড়ে, এই প্রবলেমগুলি তখন আর থাকবে না। যদি না থাকে, আমি বিশ্বাস করি মেডিকেল কলেজের সব ছাত্রই মেধাবী, প্রত্যেকেই পড়ালেখা করার জন্য এখানে আসে। কাজে আমার ধারণা যদি আমরা একটা ভালো পরিবেশে ওদেরকে দিতে পারি, তাহলে এই ছাত্রগুলি প্রত্যেকেই ভালো পড়াশোনা করবে, এবং আমরা যেরকমভাবে চাই সেটা ইনশাল্লাহ আমরা করতে পারবো। এটা খুব বেশি একটা সময় লাগবে না, আমরা আশা করছি যে এটা আগস্ট মাস চলে এসছে, সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে এই প্রবলেমগুলি আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। অনেকগুলি চ্যালেঞ্জ নিয়ে এখানে আসছে। এক হচ্ছে বিশ্ববাজার উন্মুক্ত, বিশ্বমানের চিকিৎসক হওয়া, পাশাপাশি আমাদের বাজারটা ছোট হয়ে আসছে, কারণ চিকিৎসার একটা বড় অংশ থাকে যে ভবিষ্যৎ আমার কী হবে। তো আমার কথা থাকবে যে তোমার যদি প্রাথমিক পর্যায়ে পড়ালেখার দিকে মনোযোগ ভালো থাকে, এবং তোমাকে মনে রাখতে হবে শুধু এমবিবিএস ডাক্তার হয়ে তোমাকে সীমাবদ্ধ থাকা যাবে না, তুমি তারপরে উচ্চতর ডিগ্রি নেবে, প্রয়োজনে বিদেশ যাওয়ার দরকার হলে বাইরে কোন ডিগ্রি লাগে সেটাও নিতে হবে, এবং নিজেকে শুরু থেকেই মানে গড্ডলিকা প্রবাহে ভাসিয়ে দেওয়া যাবে না। তুমি সচেতন হবে, কিন্তু কোনোভাবেই মানে অন্যান্য কার্যক্রমে নিজেকে ভাসিয়ে দিবে না। তুমি সচেতন থাকবে, সুসংস্কৃত হবে, মানুষ হিসাবে ভালো মানুষ হবে, এবং অবশ্যই মানুষদের সাথে মানুষদের সুখে দুঃখে তুমি জড়িত থাকবে। যে তোমাকে মনে রাখতে হবে যে এই সমাজ তোমাকে এবং এই দেশের মানুষ তোমাকে আজকে মেডিকেল শিক্ষায় তোমাকে পাঠিয়েছে, তোমার কাছে তাদের প্রত্যাশা অনেক। তোমার নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য সবসময় কিছু করব, এরকম একটা মানসিক অবস্থানে থাকার চেষ্টা করবে। তাহলে তোমরা একজন ভালো চিকিৎসকের পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে এই দেশকে সার্ভ করবে, নিজের পরিবারকে সার্ভ করতে পারবে, এবং তুমি মানুষ হিসেবে গর্ব করতে পারবে যে আমি একজন ভালো মানুষ এবং একজন ভালো চিকিৎসক। তৃতীয় বিশ্বের দেশগুলিতে সবসময়ই, এবং মানুষ যেখানে দুই গ্রুপেরই আসলে বেশ কিছু সংকট আছে বলে আমি মনে করি। যারা রিসিভ করে মানে যে যারা স্বাস্থ্য সেবা নিতে প্রত্যাশী যারা, তারাও অনেক ক্ষেত্রে বুঝতে পারে না যে আমার অধিকার কোথায়, আমি কি চাই, আমি কিভাবে পেতে পারি, সেটা এটা না জানা একটা সমস্যা। পাশাপাশি একই কারণে আমাদের চিকিৎসকদের মধ্যেও আসলে অনেক ভুল আছে, এবং যেহেতু কাজের চাপ এবং তার প্রত্যাশার চাপ অনেক ক্ষেত্রে মিলে না,
না মিলার কারণে কিছু অস্থিরতাও থাকে। আর অনেকে আসলে আমাদের যেটা মানে পার্শ্ববর্তী দেশের সাথে বারবার সবাই তুলনা করে যে আমাদের যে চিকিৎসকরা আছে রুগীকে কম সময় দেন এবং রুগীর প্রতি আমাদের যে ভালোবাসা বা সিম্প্যাথি এমপ্যাথি যেটা বলা হয় সেটা অনেকাংশে কম। এটা আমার ধারণা, যেটা আসলে এটা বেশিরভাগ ক্ষেত্রে রুগীদের নাম্বার এখানে একটা বড় বিষয়। যে আমাদের একজন চিকিৎসক যিনি প্রতিষ্ঠিত একজন চিকিৎসক, তার চেম্বারে দেখা যায় যে রুগীর সংখ্যা 200 বা 100, ফলে তার যে স্বল্প সময়ে বেশি রুগী দেখার যে প্রবণতা, আবার রুগীরাও চেষ্টা করে যে উনাকেই আমাকে দেখাতে হবে। আমাদের একটা গুড রেফারেল সিস্টেম যদি চালু হতো, যে তার এলাকার একজন ডাক্তার প্রথমে দেখবে যার শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া দরকার, তাকেই শুধু একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে দেওয়া হবে, যেটা ব্রিটেনে আছে, কানাডায় আছে, আমেরিকাতেও আছে। যে কোনো রুগী সর্দি কাশি নিয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, তার চেম্বারে চাপ তৈরি করা তার দরকার নাই। এতে যেটা হচ্ছে যে রুগীরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি সেই বিশেষজ্ঞ চিকিৎসক যিনি আরও জটিল রোগীর চিকিৎসা দিতে পারতেন ধৈর্যের সাথে, তাকে সাধারণ চিকিৎসায় মানে রুগীর পিছনে তার এই সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে করি যে আসলে এটার জন্য একটা সিস্টেম ডেভেলপ করা দরকার। ব্যক্তিগতভাবে একজন চিকিৎসকের কমিটমেন্টের পাশাপাশি আমরা যদি রাষ্ট্রীয়ভাবে এবং জাতীয়ভাবে আসলে এই কাঠামোটা তৈরি করে দিতে পারি, তাহলে এই বিষয়গুলি খুব সহজেই হয়ে আসবে। কারণ ব্রিটেনে যে ডাক্তার চিকিৎসা করে বা ভারতের কর্পোরেট হাসপাতালগুলিতে যে চিকিৎসা করে, এরাও আমাদের মতোই মানুষ। তারপর এরা যদি এরকম সবাই বলে যে না এরা ফেরেশতার মতো, আমাদের বিরুদ্ধেই খালি অভিযোগ থাকে, এর মানে আমাদের ওষুধ সিস্টেমেও কিছু ফল্ট আছে। তবে আমরা যেহেতু ততক্ষণ পরিবর্তন না হচ্ছে, আমি আমার চিকিৎসক ভাইদেরকে বলবো যে আপনারা রুগীর প্রতি যদি সিম্প্যাথাইজ থাকেন, তাহলে এই মুহূর্তের অবকাঠামো এবং এই মুহূর্তের সিস্টেমের ভিতর আরেকটু হয়তো ভালো করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। তা আমি নিজে ব্যক্তিগতভাবে বেশি রুগী আমি দেখি না। আমার রুগীর আমার একটা লিমিট করা আছে যে আমি সব রুগী দেখবো না, এবং আমাদের কোনো ছাত্র আমাদের কোনো চিকিৎসক যদি রেফার করে তাহলে আমি সেই রুগী দেখি। আমি সর্দি কাশি রুগী না দেখার চেষ্টা করি, যে আপনি আপনার এলাকার একজন ডাক্তারকে দেখান, তাহলে আপনার জন্য ভালো হবে। আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বা একজন সিনিয়র চিকিৎসক হিসাবে আমার তুলনামূলকভাবে কমপ্লিকেটেড রুগীগুলি যদি আমরা নজর দিই বেশি, তাহলে ওদের বিদেশ যাত্রা কমবে এবং সে একটা ভালো চিকিৎসা পাবে বলে আমি বিশ্বাস করি। এইভাবে হয়তো নিজেরাই নিজেদের মতো করে একটু এটাকে পুনর্গঠন করা সম্ভব। তবে সবার আগে মানবিক যে বিষয়টা, সেটা একটা খুব জোর দেওয়া উচিত। আসলে অনেক ক্ষেত্রে আমরা ভুলও করি, এটাও সত্যি। তা আমাদের চেষ্টা করতে হবে এটা থেকে বেরিয়ে আসার জন্য। একজন চিকিৎসক হিসাবে গতকালকে 20টা রুগী দেখেছি আমি, এরা সবাই ভালো হয়েছে। এটা কোনো নিউজ না। নিউজ হিসাবে দেখতে চায় যে ডাক্তার শহীদুল ইসলাম কালকে একজন রুগীর প্রতি অবহেলার কারণে রুগীর মৃত্যু হয়েছে। এই নিউজের যে ধারা, এইটা আসলেই পরিবর্তন হওয়া দরকার। কারণ একজন চিকিৎসক একজন মানুষ, তার ভুল থাকে, সেটাই শুধু নিউজের উপজীব্য হওয়া উচিত না। এটা আমার গণমাধ্যম কর্মীদের কাছে বলা উচিত। বরঞ্চ আমার যে ডাক্তার সাহেব বিনা পয়সায় রুগীর চিকিৎসা করলো, তার একটা খুবই মরণাপন্ন রুগীকে একটা টিম তাকে বাঁচিয়ে তুললো, সেই নিউজগুলিও আসা উচিত। তাহলে মানুষের মনে একটা নিউট্রাল সেন্স অন্তত তৈরি হবে। এখন মানুষ মানেই মনে করে যে ডাক্তার কোথায় ভুল করলো, কোথায় অন্যায় করলো, কোথায় তার দ্বারা কোনো ক্ষতি হলো রুগীর, এইটাই মানুষের মনে একটা ধারণা হয়েছে। এই যে নেগেটিভ নিউজ করা মনোবৃত্তি আসলে পরিবর্তন হওয়া উচিত। আর সাধারণ মানুষের সচেতন হওয়া আসলে এককভাবে চিকিৎসকের বিষয় না, সব বিষয়েই সচেতন হওয়া দরকার। এটা তো সাধারণ মানুষের শিক্ষার অবস্থান যত পরিবর্তন হবে, আমরা সাক্ষরতার হার দিয়ে শিক্ষিতের অবস্থান বোঝা কঠিন আসলে। তো মানুষের ওভারঅল সচেতনতা বাড়লে এই বিষয়টা যে একজন চিকিৎসকের কাছে তার কি অধিকার, সেটা যদি সে বুঝতে পারে, তাহলে তার যেমন চাওয়া সীমিত হবে, আর চিকিৎসক তাকে কোনোভাবেই, যদি কোনো হীনমনোবৃত্তির কোনো চিকিৎসক থাকে, তাহলে তাকে সে কোনোভাবেই তাকে ঠকিয়ে সে কোনো অন্যায় করার সুযোগ হয়তো পাবে না। সেটা যদি সেই চিকিৎসক জানে, তাহলে এই ধরনের অন্যায় আমি মনে করি যে একাই বন্ধ হতে বাধ্য হবে। পাশাপাশি সর্বোপরি যেটা বলা হয় যে গণমাধ্যমে আসলে এই নেগেটিভ নিউজ অবশ্যই বন্ধ হওয়া উচিত।
আর মানুষ হিসাবে চিকিৎসকের ভুল ত্রুটি থাকতেই পারে, এটা মানুষের কেউই ভুল ত্রুটির একেবারেই উঠতে পারে না মানুষ। সেই হিসাবে চিকিৎসকও যেহেতু মানুষ, তারও ভুল হতে পারে। তো ভুলটাকে সবসময় আসলে কনস্ট্রাকটিভ ওয়েতে চেষ্টা করা উচিত, যাতে এটা শুধরানোর চেষ্টা করে, তাহলে ভুলের উত্তরণ সম্ভব হবে। আর যদি শুধরানোর চেষ্টা না করে শুধু সমালোচনা করা হয়, তাহলে তো ভুলটা ভুলেই থেকে যাবে। কাজে আমার ধারণা মানুষকেও আমাদের প্রতি মানব হতে হবে, পাশাপাশি আমাদের দায়িত্বটাই আগে, মানুষের প্রতি আমাদের আরও মানবিক হওয়া দরকার বলে আমি বিশ্বাস করি। ওই সময়টাতে আমি ছিলাম দিনাজপুর মেডিকেল কলেজে, যে জন্য এই অংশটা সরাসরি আমি তখন ছিলাম না। তবে আমি মানে আসার পরে জানতে পেরেছি যে আমি খুবই গর্বিত যে আবু সাইদের এই মানে পোস্টমর্টেম নিয়ে অনেক ধরনের চাপ, অনেক ধরনের প্রলোভন, তারপরেও আমার চিকিৎসকরা মানে তার চিকিৎসক সত্তাটাকেই তুলে ধরেছেন এবং কোনোভাবেই তাকে প্রভাবিত করতে পারেনি, এবং সঠিক একটি রিপোর্ট দিয়ে মানে ইতিহাসের কাছে যে দায় সেটা আমার চিকিৎসক মেটাতে পেরেছে, এটার জন্য আমি গর্বিত বোধ করি। পাশাপাশি আমার আফসোস লাগে যে যদি আমরা যথার্থ সময়ে আবু সাইদকে চিকিৎসা দিতে পারতাম, আজকে আবু সাইদ হয়তো বা আমাদের পাশে একজন জুলাই যোদ্ধা হিসেবে থাকতে পারতো, শহীদ হিসাবে না এসে। হয়তো শহীদ হওয়াতে আবু সাইদের শহীদের সাথে হওয়ার সাথে এই ইতিহাস পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু আমরা একজন আবু সাইদকে হারিয়েছি। কিন্তু আমরা যদি সেই সময় চিকিৎসা দিতে পারতাম, এটা আমার খুব আফসোস হয় মনে, কারণ প্রায় 2-2.5 ঘন্টা দেরি হয়েছে, আসতেই অনেক দেরি হয়েছে, রাস্তায় তার মৃত্যু হয়েছে। এটা আমাদের একটা কষ্টের জায়গা, কিন্তু পাশাপাশি আমরা তার লাশের সাথে, তার রক্তের সাথে বেইমানি করি নাই। এইটা আমি চিকিৎসক হিসেবে আমি গর্বিত যে এই জাতি আমাদের কাছ থেকে এই যে দায়টা ছিল, এটা আমরা আংশিক হলেও আমরা এটা করতে পেরেছি। আরও ভালো লাগতো যদি তাকে চিকিৎসা দিয়ে আমরা সুস্থ করতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমাদের রংপুর মেডিকেল কলেজের সাথে আসলে ইতিহাসের সন্ধিক্ষণের সাথে আমরা জড়িয়ে আছি আবু সাইদের এই মৃত্যু, এবং এই বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে আবু সাইদের মৃত্যু তো আসলে একটা মাইল ফলক। সেই হিসাবে রংপুর মেডিকেল কলেজের নামও উঠে আসবে বারবার, আমি এটা বিশ্বাস করি। সেই হিসাবে রংপুর মেডিকেল কলেজের ছাত্র এবং শিক্ষক হিসাবে আমি এটা অবশ্যই গর্ব করতে পারি আর কি। সবসময় অনুভব করতাম যে আসলে চিকিৎসকদের একটা মুখপত্র থাকা দরকার, কিন্তু আমাদের সেই অর্থে ছিল না। যেটা ছিল বিভিন্ন সময় বিভিন্ন নিউজের হয়তো একটা প্রিয় পাতার একটা কোনায় একটা কলাম বরাদ্দ থাকতো, সেই জায়গায় মেডি ভয়েস এককভাবে শুধু চিকিৎসক এবং মেডিকেল ছাত্র এদেরকে নিয়েই নিউজ করে। এটা আমাদের জন্য আসলে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে। এবং আমি রংপুর মেডিকেল কলেজে কাজ করি, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে কী হচ্ছে, দিনাজপুরে কী হচ্ছে, যশোরে কী হচ্ছে, মেডি ভয়েসের একটা নিউজের মাধ্যমে এটা আমাদের কাছে নিয়মিতই আসে। এমনকি কোন অধ্যক্ষ আজকে যোগ দিলেন বা কে কোত্থেকে আসলেন, কোথাও কোনো অবহেলা হচ্ছে, কোথাও কোনো অন্যায় হচ্ছে, এগুলি মেডি ভয়েস তুলে আনে। এবং আমি সত্যিকার অর্থে আমি গর্বিত একটা স্পেশাল জায়গায় যে মেডি ভয়েসের নেগেটিভ নিউজ করার প্রবণতা খুব কম, আমার চোখে প্রায় পড়ে না। মেডি ভয়েস চিকিৎসকদের বিষয়ে পজিটিভ নিউজ করে এবং এই ধারাবাহিকতা থাকবে। তবে অবশ্যই গঠনমূলক সমালোচনা আমি চাইবে যে গঠনমূলক সমালোচনা হোক, এমনকি কোনো দিক নির্দেশনাও দিতে পারি। একটা ভালো পত্রিকা একটা নতুন দ্বার উন্মোচন করে দিতে পারে যে রংপুর মেডিকেল কলেজে এই জিনিসটা আরও হতে পারতো। এটাও যদি মেডি ভয়েস আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারে, তাহলে আমরা অবশ্যই সেটা যদি আমাদের পক্ষে বাস্তবায়ন সম্ভব হয়, তাহলে অবশ্যই আমরা সাদরে এটা গ্রহণ করলো।